আগের ক্লাসে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম বা বলেছিলাম যারা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে, যারা বর্তমানে সাধারণ শিশুদের সঙ্গে পড়ছে, তারা কেন পিছিয়ে গিয়েছিল, তারা কেন বঞ্চিত হয়েছিল, তারা কেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় আগে আসার সুযোগটা পায়নি, এবং বর্তমানে কি কি বিষয়গুলো গ্রহণ করে তাদেরকে আমরা বর্তমান শিক্ষায় অন্তর্ভুক্তি করতে পারছি, সেই বিষয়ে আমরা চারটে উপাদান বলেছিলাম। নারী, এসসি সম্প্রদায়ের মানুষেরা, এসটি সম্প্রদায়ের মানুষেরা, আর বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষেরা, এই চারজনই কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। মানে জাতি, ধর্ম, বর্ণ, সক্ষমতা, দৈহিক পরিবর্তন, দৈহিক সক্ষমতা সমস্ত কিছুকে উপেক্ষা করে সবাইকে এক ছত্রছায়ায় শিক্ষা দেওয়া হয়েছিল অন্তর্ভুক্তিতে। এবারে এই যে যারা চার শ্রেণীর কথা বললাম, নারী, এসসি, এসটি এবং বিশেষভাবে চাহিদা সম্পন্ন, এরা শিক্ষাক্ষেত্রে কি সমস্যা ফেস করত, যার জন্য শিক্ষাক্ষেত্রে আসতে পারতো না, আর বর্তমানে কি কি গুলো করে তাদেরকে শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে আনা যায়, সেই দিকগুলো আমরা আজকে জানবো। আমরা নারী শিক্ষা এবং নারী শিক্ষার সমস্যা এবং নারী শিক্ষার সমস্যা সমাধানে কি কি পদক্ষেপগুলো করতে পারি আগের ক্লাসে পড়েছি, এবং এটাও পড়েছি এসসি সম্প্রদায় অর্থাৎ তপশিলি যারা জাতি রয়েছে সেই এসসি সম্প্রদায়ের মানুষদের শিক্ষা সংক্রান্ত কি সমস্যা ছিল এবং বর্তমানে সেগুলো কিভাবে সমাধান করার উপায় ছিল। আজকে আমরা দেখব এসটি সম্প্রদায়ের যারা মানুষ তারা কিভাবে পিছিয়ে পড়েছিল, পিছিয়ে পড়ার কারণগুলো কি ছিল, এবং সেই সমস্যার সমাধানে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। দেখো, আমরা কম বেশি জানি যারা আমাদের ভারতবর্ষের আদিম অধিবাসী তারাই হচ্ছে কিন্তু এই তপশিলি উপজাতির মধ্যে পড়ছে। মানে সান্তাল, মুন্ডা, গন্ড, আরো অন্যান্য রয়েছে, হয়তো টোডো, তারপরে ওইদিকে রয়েছে পশ্চিমবঙ্গের টোটো, বিভিন্ন রকম যে উপজাতির মানুষেরা আছে, এরাই আমাদের ভারতবর্ষের কিন্তু প্রাচীন এবং আদিম মানুষ। তো এই মানুষেরা কিভাবে শিক্ষা ক্ষেত্রে আসতে পারলো না, বা আসার পিছনে না আসার পিছনে কি কি সমস্যাগুলো দেখা দিয়েছিল, আজকে সেই বিষয়গুলো জানবো। প্রথমেই দেখো, ভৌগোলিক এবং অবকাঠামোগত সমস্যা। আমরা কম বেশি প্রত্যেকেই জানি এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বন, জঙ্গল, পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে এরা বসবাস করে। তোমরা অনেকেই নাম শুনেছ, আমাদের আরবের মরুভূমিতে রাইকা নামের একটা প্রজাতি রয়েছে, যারা ওই উট এই জাতীয় পশুগুলোকে পালন করে এবং কিছু পরিমাণ পর্যটন করে জীবন জীবিকা নির্বাহ করে। তো এই দুর্গম পার্বত্য অঞ্চলে, মরুভূমি অঞ্চলে, মালভূমি অঞ্চলে, এই সমস্ত জায়গায় এই বসবাস করা মানুষদের কাছে রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা এগুলা ভালো না থাকার জন্য তাদের কিন্তু কম বেশি পায়ে হেঁটেই স্কুলে যেতে হতো। তাই তারা শিক্ষাক্ষেত্রে যাওয়ার সেই পরিমাণ সুযোগ পায়নি যেটা কম বেশি আমরা পেয়েছি। তাহলে তারা যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলের যে দুর্গমতা, সেই দুর্গমতায় তাদের শিক্ষাক্ষেত্রে বাধা ছিল। দ্বিতীয়তে আসছি আমরা বিদ্যালয়ের অভাব। আজকে একটা রিপোর্ট দেখছিলাম, খুব কষ্ট লাগছিল। দাসপুরের দিকে কোনো একটা স্কুলে আজকে একজন শিক্ষিকা মহাশয়া রিটায়ার্ড নিলেন। উনি ছিলেন একমাত্র শিক্ষক ওই প্রাইমারি স্কুলের।
এই যে আগামী সোমবার থেকে ওই স্কুলটাতে তালা ঝুলবে, আর ক্লাস কেউ করাবে না। তার কারণ একমাত্র উনিই ছিলেন শিক্ষক বা শিক্ষিকা, যেটাই বলি না কেন, শিক্ষিকা। উনি রিটায়ার্ড করলেন, স্কুলটাই বন্ধ হয়ে গেল। তাহলে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যে যে গ্রামগুলোতে থাকে, সুন্দরবন, দার্জিলিং পার্বত্য অঞ্চল, পুরুলিয়া অধ্যুষিত অঞ্চল, এই সমস্ত জায়গায় যেখানে থাকা খাওয়া এটাই অভাব। আমি অনেক কাজে পুরুলিয়ায় গিয়েছি, আমারও অনেক বন্ধু রয়েছে। সেখানকার মানুষের কাছে জল, খাদ্য এগুলা আহরণ করাটাই সবচাইতে কষ্টসাধ্য। এখনো অনেকের মানুষ বাড়িতে লণ্ঠন আছে, এবং অনেকের বাড়িতে রাতের পরে আর কিছুক্ষণ বাতি জ্বলার পরে আর জ্বলে না, অন্ধকারেই থাকে। ভাবনা চিন্তা করো, 5 মিনিট কারেন্ট পালিয়ে গেলে আমরা কেঁদে পাই না, থাকা যাচ্ছে না, আর বাঁচবো না। এখনো এই সব জায়গার মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছায়নি, পানীয় জল ঠিকভাবে পৌঁছায়নি। আমি অনেক জায়গায় সার্ভে করতে গিয়ে দেখেছি, তারা ওই যে পুরুলিয়ার যে পাহাড়গুলো রয়েছে তার কিছু টোপ বা গর্তগুলোতে যে পানিগুলো বা জলগুলো জমে রয়েছে, সেই জলগুলোকে তারা কলসি করে তুলে আনছে এবং থিতিয়ে খাচ্ছে। যেই জলে আমরা হাত পা ধুতে চাই না, যে জলে আমরা হাত ধুতে চাই না, সেই জলটা তাদের পানীয় জল। তাহলে সেই রকম পরিস্থিতিতে বিদ্যালয়টাকে ভাবনা চিন্তা করাতে মনে হচ্ছে যেন সে আকাশ কুসুম ভাবনা, পক্ষীরাজের ডিম ভাবনা করা হয়ে যাচ্ছে। তাই এই সব মানুষেরা শিক্ষার আওতা থেকে অনেকটাই বঞ্চিত। ভাষা এবং সাংস্কৃতিক বাধা, তোমরা ভালোভাবে জানেন, নামগুলো আমি বলছিলাম, সান্তালি, ওরাও, মুন্ডারি, মুন্ডা যারা, তাদের ভাষা, এরা কিভাবে আমাদের মতো এখন কয়েকজন পেরে গেছে জানে, কিন্তু যারা একদম ওই অঞ্চলে বসবাস করে তাদের পক্ষে এই বাংলা বইয়ের যে পড়বো, এইটাকে অ বলছে, এটাকে হস্যই বলছে, এটাকে এ বলছে, ওটাকে বি বলছে, সম্ভবই নয়। দেখবে অনেক জায়গায় ওই যে আদিবাসী সম্প্রদায় মানুষদের পোস্টার দেওয়া থাকে, যেখানে ইয় উয়া এগুলো প্রচুর লেখা, আমি নিজে উচ্চারণ করতে পারি না। একটা দীর্ঘই দিয়ে আছে, তারপরে হস্যই দিয়ে আছে, কেমন রকম একটা। তাহলে আমাদের এই ভাষা ওনারা জানেন না। তাহলে মাতৃভাষায় শিক্ষার অভাব ছিল। এখন বর্তমান সরকার আগেও করেছে, অনেকেই করছেন, যাতে এই মানুষগুলোকে বাংলাতে অভ্যস্ত করা যায় এবং অলচিকিতে অভ্যস্ত করা যায়, তার দিকে চেষ্টা করা হচ্ছে। প্রচুর প্রচুর সুযোগ সুবিধা দিয়ে আনা হচ্ছে, কিন্তু সমস্যা এটা ছিল, আছে অনেক জায়গাতে। সাংস্কৃতিক ব্যবধান দেখবে, আমি অনেক জায়গাতেই লক্ষ্য করি, মানে যেখানকেই ঘুরতে ফিরতে যাই, তো আমি মানুষের সঙ্গে মিশার চেষ্টা করি, তারা কেমন পদ্ধতিতে চাষাবাদ করে সেটা দেখার চেষ্টা করি, বাচ্চারা কেমন ভাবে স্কুলে যাচ্ছে, স্কুলের পরিকাঠামো কি, এগুলো দেখার চেষ্টা করি। দেখে ফিল করতে পেরেছি এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আমাদের মতো তথাকথিত, যদিও আমরা সভ্য নই, আমাদের মতো তথাকথিত মানুষদের সঙ্গে কথা বলতে লজ্জা পায়। যেন ওনারা মনে করছেন ওনারা আমাদের থেকে ছোট, কোনো অংশেই ছোট নয়। আমরা তথাকথিত সভ্য, আমরা সভ্য হতে পারিনি এখনো, কিন্তু এই সাংস্কৃতিক ব্যবধান থাকার জন্য ওনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে আসতে পারেননি। আর কি, অর্থনৈতিক যে কৃচ্ছ সাধন এবং দারিদ্রতা, মানে এই সমস্ত মানুষের কাছে পড়াশোনা করা একটা বিরাট কষ্টের বিষয়। আমি যে সরকারি কলেজটায় বিএড করেছি মেদিনীপুরে, একজন ছেলে পড়তে আসতো পুরুলিয়া থেকে, এবং তার যে জীবন কাহিনী শুনেছি, আমরা হলে পড়াশোনার মধ্যে থাকতে পারতাম না। তাহলে
এই যে চরম দারিদ্রতার, যেখানে তাদেরকে বই খাতা পোশাক পরিচ্ছদ ব্যাগ এগুলো কেনাটা সহজ ছিল না। এই কয়েকদিন যাবত এসেছে স্কুলে খাতা দেওয়া বই দেওয়া, সবটা তো সম্ভব নয়, কিছুটা হলেও দেয়, কিন্তু আগে এরকম খুব একটা ছিল না। তাই এই সমস্ত মানুষগুলো শিক্ষার আঙিনায় আসতে পারেনি। আর কি সহযোগিতামূলক শিশু শ্রম, ইনাদের মা বাবারা অনেক গরিব, বাধ্য হয়েই ঘরের পশু চড়ানো, বাড়ির কাজ করা, চাষের কাজ করা এদেরকে করতে হতো। ফলে নিয়মিত এরা কিন্তু স্কুল যেতে পারতো না, যার জন্যই এরা শিক্ষার আঙিনা থেকে দূরে সরে যায়। আর কি প্রথম প্রজন্মের শিক্ষার্থী আমরা অনেকেই আছি। প্রথম প্রজন্মের শিক্ষার্থীর জন্য শিক্ষা কি, তার গুরুত্ব কি? অ্যাকচুয়ালি এডুকেশন সার্ভিসের জন্য নয়, চাকরির জন্য নয়, তোমার মধ্যে থাকা যে সুপ্ত ধারণা, তার এনলাইটমেন্ট, সেটাকে আলোকিত করা, সেটাকে আরো প্রস্ফুটিত করা হচ্ছে শিক্ষা। তাহলে এনারা প্রত্যেকেই, আমরাও অনেকে আছি যারা প্রথম মানে কি বলবো প্রজন্মের শিক্ষার্থী, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের পক্ষে বিরাট একটা বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আর কি প্রেরণা এবং সচেতনতার অভাব। প্রেরণা মানে কি মোটিভেশন, যেখানে মা বাবারা সকাল থেকে সন্ধ্যা মাঠের কাজ, গবাদি পশু চড়ানোর কাজ, এইসব কাজে অর্থাৎ জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো চাহিদা মেটাতেই তারা সব সময় ব্যস্ত থাকছে। তাহলে বাচ্চাকে কিভাবে পড়াশোনার প্রতি আমরা উদ্বুদ্ধ করব, সেটা কিন্তু কখনোই সম্ভব ছিল না এই বাচ্চাদের কাছে বা এখানকার মা বাবাদের। আর কি শিক্ষা ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক ত্রুটি, যেমন এরা একটা স্তরে পড়াশুনো করতে শুরু করলো, কিন্তু কিছুদিন বাদে এরা ড্রপ আউট হয়ে যায়। এই যে একটু আগে বললাম, তারা বাড়ির বিভিন্ন কাজে লেগে পড়ছে, মা বাবার সঙ্গে নিজেদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর কাজে লেগে যাচ্ছে, যার জন্য এরা কিন্তু ঠিক একদম উচ্চ স্তরের পড়াশোনাতে যেতে পারছে না, ড্রপ আউট হয়ে যাচ্ছে। প্রশিক্ষিত এবং সংবেদনশীল শিক্ষকের অভাব। এই সমস্ত উপজাতির মানুষদেরকে নিজের ছেলের মতো নিজের মেয়ের মতো ভাবে সংবেদনশীল ভাবে পড়াবে, এবং যারা ওই স্থানীয় সংস্কৃতি জানবে তবেই না তাদেরকে পড়াতে পারবে। আমি যদি একটা সান্তালি অধ্যুষিত জায়গাতে যাই, যেখানে ভাষা সান্তালি, আমার পক্ষে সম্ভব নয় ওনাদেরকে বা ওই সমস্ত বাচ্চাদেরকে পড়ানো এবং ওইখানকার মা বাবাদেরকে বোঝানো যে শিক্ষার গুরুত্ব কোথায়, সম্ভব নয়। এই অভাব আস্তে আস্তে কিন্তু একটা বিরাট বড় দেওয়াল তৈরি করে দিয়েছে। আর কি আবাসিক সুযোগ সুবিধা এবং যে উপবৃত্তির অনিয়ম ছিল, এখন কিছুটা হয়েছে, কিন্তু আগে ততটা পরিমাণ স্কলারশিপ ছিল না, এবং সবাই স্কুলে থাকার মতো যে সিট, যেটাকে আমরা বলি হোস্টেলের সিট, সেটা কিন্তু পেত না অনেক সময়। যার জন্য খুব অল্প, তুমি ভাবো না আমরা যখন ছোটবেলায় পড়েছি বা তোমরাও যখন পড়েছো, বিদ্যালয় ঠিকঠাক ছিল না, তাহলে কিভাবে তুমি হোস্টেলের কথা বলছো? আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম, যখন ওই শিশু মানে কি বলবো একদম শিশু শ্রেণীতে গিয়েছি, আমাদেরকে এমন একটা জায়গায় বসতে দিত যেখানে দুদিন ছাড়া বিড়ালে বিভিন্ন রকম পটি থেকে শুরু করে নোংরা করে চলে যেত। কারণ ক্লাস থাকি 1 2 3 4, 4টা ক্লাস, আমরা শিশু শ্রেণী, আমাদের জন্য কোনো ক্লাস নেই, আমরা চালের গোডাউনে থাকতাম, মানে পড়তাম আর কি, থাকতাম মানে পড়তাম। তাহলে তখনকার সময়ে যে প্রাথমিক স্তরে বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে স্কুল কাঠামো ততটা ছিল না, আবার যখন উচ্চ শিক্ষায় যাচ্ছে হোস্টেলের ব্যবস্থা ছিল না, ফলে তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়তে শুরু করে।
এবারে আমরা দেখব এই যে সম্প্রদায়ের মানুষেরা, অর্থাৎ যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের আছে, তারা পিছিয়ে পড়েছিল কি কি যে পরিকল্পনাগুলো নিয়ে আমরা এই সমাধান করতে পারি বা করা হয়েওছে। একটা কি, প্রথম হচ্ছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাদান। তুমি ভাবো তো, আমরা যদি ইংলিশে ছোটবেলা থেকে পড়ি, পারবো? পারবো না, কারণ আমরা যে পরিমণ্ডলে থাকি সেটা ইংলিশ নয় পুরোটা। তাই একদম প্রাথমিক স্তর থেকেই বহু ভাষার শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে, যাতে বিভিন্ন রকমের তারা তাদের যে ভাষা, অর্থাৎ তাদের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষাটা যেমন ছোটবেলায় শিখতে পারে। অর্থাৎ বইগুলো সাঁওতালি, ওরাও, মুন্ডারি এই সমস্ত ভাষাতে লেখা থাকবে, যাতে প্রাথমিক স্তরের শিক্ষাতে তাদের সুযোগ সুবিধা হয়। আর কি, দ্বিভাষী পুস্তক, মানে একদিকে যেমন যারা সাঁওতালি ভাষা জানে তাদের সঙ্গে বাংলা ভাষা থাকবে, একসঙ্গে শিখতে পারবে। যেমন আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে শিখাই না, ওই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার উচ্চারণ আছে, ইংলিশেও লেখা আছে, বাংলায় উচ্চারণ লেখা আছে, প্লাস বাংলায় মানে লেখা আছে। অর্থাৎ এইরকম বই করলে তারা কিন্তু আমাদের আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে এবং হয়েওছে। আর কি, যে অবকাঠামোগত উন্নয়ন এবং আবাসিক বিদ্যালয়, কেন্দ্র সরকার থেকে একটা খুব সুন্দর এমআরএস করেছে, একলব্য মডেল আবাসিক স্কুল, মানে রেসিডেন্সিয়াল স্কুল এবং আশ্রম স্কুল যেগুলো রয়েছে। তো এইগুলোতে বাচ্চাদেরকে বিনা খরচে থাকা, খাওয়া এবং যথেষ্ট গুণগত মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করায়। তোমরা অনেকেই একলব্য বা এমআরএস এর ঘটনা শুনেছ, হয়েছে আই থিঙ্ক 24 সাল বা 23 সালে একটা পরীক্ষা হয়েছে। তো এই পরীক্ষাগুলোতে যারা দিয়ে ওই সমস্ত স্কুলে যায়, সেই স্কুলের কাঠামো থেকে শুরু করে পুরোটাই তৈরি করা হয়েছে এসসি এসটি সম্প্রদায়ের মানুষদের জন্য, এবং যাতে তারা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। আর কি, বিদ্যালয়ের পরিকাঠামোর সংস্কার করতে হবে। একলব্য মডেল স্কুল তো আর এত তৈরি করা যাবে না, যে বিদ্যালয়গুলো রয়েছে তার পরিকাঠামোগত পরিবর্তন করতে হবে। ওই সমস্ত বিদ্যালয়গুলোতে যারা তপশিলি জাতি উপজাতির মানুষেরা পড়ে তাদের জন্য পানীয় জল, বিদ্যুৎ, ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা পৃথক শৌচাগার, এগুলো কিন্তু তৈরি করতে হবে আমাদেরকে। আর কি আছে, শিক্ষক নিয়োগ এবং সংবেদনশীল প্রশিক্ষণ, অর্থাৎ স্থানীয় যে যারা উপজাতির শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু প্রাধান্য দিতে হবে, যে তাতে তারা যদি একটু এসে বাচ্চাদেরকে একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষকদের সঙ্গেও ওই ভাষার ব্যাপারে একটু আলোচনা করে, যাতে তারা কিন্তু ঠিকঠাক ভাবে প্রশিক্ষণ পায়। আর কি, সাংস্কৃতিক যে সংবেদনশীলতা, অর্থাৎ এই যে বাচ্চাগুলো যাতে বর্তমান যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে আস্তে আস্তে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, তার দিকে ব্যবস্থা করতে হবে। আর কি, আর্থিক সুযোগ সুবিধা এবং স্কলারশিপ, অর্থাৎ তাদেরকে যে স্কলারশিপটা অনিয়মিত ছিল সেই স্কলারশিপ গুলো কিন্তু নিয়মিত করতে। তোমরা অনেকেই নাম শুনেছো, পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক, ওবিসি সম্প্রদায়ের যে স্কলারশিপ গুলো দেওয়া হয়, এসসি সম্প্রদায়ের দেওয়া হয়, সমস্ত স্কলারশিপ যেগুলো রয়েছে তাদের কিন্তু সুযোগ সুবিধা দেওয়া। আর কি, তাদেরকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী দেওয়া। অনেক জায়গাতেই দেয়, তোমরা জানো, এখন দেখছো প্রত্যেকটা স্কুলে দেওয়া হচ্ছে খাতা, সাইকেল, ব্যাগপত্র, কিছু কিছু বইপত্র, এগুলো কিন্তু দেওয়া হচ্ছে যাতে তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে। পাঠ্যক্রমের সংস্কার করতে হবে, স্থানীয় যে সংস্কৃতি তাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। তোমরা জানো অনেকেই হুল উৎসব পালিত হচ্ছে, যাতে তাদের সংস্কৃতির সঙ্গে আমাদের যে সংস্কৃতি একটু মিশে যায় এবং যাতে তারাও আমাদের সঙ্গে মিশতে পারে, আমরাও তাদের সংস্কৃতিকে জানতে পেরে তাদেরকে আমাদের কাছে টেনে নেই। এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আনতে হবে আমাদেরকে। জীবনমুখী এবং কারিগরি শিক্ষা, যে বাচ্চাগুলোকে আমি যদি শুধু উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়ে দিলাম, আর এই কাজ দিতে হবে, তারা কেন পড়াশুনো করবে? তারা এতটাই দরিদ্র, তারা যদি আমরা কাজের ব্যবস্থা না করে দেই, কোনোভাবেই তারা কিন্তু পড়াশুনোতে আসবে না। তোমাকে যদি বললো যে আজীবন চাকরি হবে না, তুমি পড়বে? জীবনে পড়বে না। চাকরি হবে বলেই আমরা পড়ি। পাশাপাশি কি, তাদেরকে বিভিন্ন যে কারিগরি দক্ষতা শেখাতে হবে,
হস্তশিল্প আছে, কৃষি বিজ্ঞান আছে, বনায়ন আছে, কিছু ভোকেশনাল এডুকেশন আছে, সেইগুলো তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক যে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ যে অভিভাবক অভিভাবিকা রয়েছেন ওনাদেরকে বিদ্যালয়ে এনে একসঙ্গে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝতে পারলে? এগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা এরপরে